পুরাণে তীর্থযাত্রার অনেক মহিমা বর্ণনা করা হলেও বাঙালির মুখে একটি প্রবাদ চিরকালই লালিত, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখনো লঞ্চটা ছাড়েনি, আর লঞ্চ কখন ছাড়বে সেটা বলা যাচ্ছে না। তবে শুধু যে যাওয়া একবার তা কিন্তু একদমই নয়, কেননা গঙ্গাসাগরে এখন মানুষের আনাগোনা রয়েছে বারে বার। চলুন তবে আপনাদের সঙ্গে যাত্রা শুরু করি এই পবিত্র তীর্থ ভ্রমণে। সকাল 5টায় উঠে আমরা রেডি হয়ে হাঁটা লাগালাম দমদম স্টেশনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখি এক পাশের রাস্তায় ব্যারিকেড করা আর কাজ চলছে। হাঁটতে হাঁটতে দমদম জংশনের ভেতর ঢুকে পড়লাম। তারপর প্ল্যাটফর্মের দিকে উঠে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরই লোকাল ট্রেন এসে ঢুকলো। সেই লোকাল ট্রেন ধরেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। গঙ্গাসাগরের পবিত্র তীর্থস্থানে পৌঁছানোর জন্য আপনার সুবিধা মতো মূলত 4টি পথ রয়েছে। আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তবে সবচেয়ে জনপ্রিয় উপায় হলো শিয়ালদা থেকে কাকদ্বীপ লোকাল চড়ে কাকদ্বীপ স্টেশনে নামা। সেখান থেকে অটো বা রিক্সায় লট 8 ঘাটে পৌঁছে ভেসেলে বা ফেরিতে করে মুড়িগঙ্গা নদী পার হয়ে আপনি পৌঁছাবেন কচুবেড়িয়া ঘাটে, যেখান থেকে বাস বা গাড়ি করে সহজেই যাওয়া যায় কপিল মুনির আশ্রমের সামনে। ভিড় এড়াতে চাইলে আপনি নামখানা রুটটা বেছে নিতে পারেন। যারা সরাসরি সড়ক পথে যেতে চান তারা ধর্মতলা থেকে বাসে বা ব্যক্তিগত গাড়িতে সরাসরি লট 8 ঘাটে পৌঁছে একই পদ্ধতিতে ফেরি ধরে গন্তব্যে পৌঁছাতে পারেন। এছাড়া বিশেষ উৎসব বা মেলার সময় কলকাতার বাবুঘাট বা মিলেনিয়াম পার্ক থেকে বিলাসবহুল ওয়াটার বাস বা ক্রুজ শিপ সরাসরি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়, যা আপনার ভ্রমণকে করে তুলবে আরো আরামদায়ক। এরপর শীঘ্রই নামখানা লোকাল শিয়ালদা স্টেশনে এসে ঢুকলো। আর যেহেতু এটা লোকাল ট্রেন, একটু তাড়াতাড়ি উঠতে হলো ট্রেনের মধ্যে সিট পাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আরেকটা নতুন ব্লগে। এখন আমরা নামখানা লোকাল ধরে শিয়ালদা থেকে যাচ্ছি নামখানায়। এখন বাজে হচ্ছে আপনার 7:21। ওই 5-7 মিনিট আগে আমাদের গাড়ি ছেড়েছে। এখন সময় হচ্ছে 9:31। আমরা এখন যাচ্ছি নামখানার দিকে, আর এখন পাশাপাশি শুধু ক্ষেত আর ক্ষেত দেখতে পাচ্ছি। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা 8 জন একটা বড় টোটোতে উঠলাম। টোটোর ভাড়া পড়লো জনপিছু 40 টাকা, মোট 320 টাকা। সেখান থেকেই আমরা পৌঁছে গেলাম নারায়ণপুর ফেরিঘাট। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই লঞ্চে ওঠার জন্য, আর ওটার টিকিট নেওয়ার জন্য আমাদের এই লাইনে দাঁড়াতে হবে, এই বড় লাইনটায়। আর তারপরে লঞ্চ, ওখানে আমাদের উঠতে হবে লঞ্চে। লাইনটা বেশ বড়। আমাদের নারায়ণপুর ফেরিঘাটে পৌঁছানোর পর থেকে আমরা প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর উঠলাম লঞ্চে। এখনো লঞ্চটা ছাড়েনি, আর লঞ্চ কখন ছাড়বে সেটা বলা যাচ্ছে না, কারণ কি 11:30 ছাড়ার কথা ছিল, আর এখন তো বাজে 11:39। লঞ্চের বিষয় আমি আপনাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। লঞ্চের ছাড়া নির্দিষ্ট সময় ছিল দুপুর 1টা। আমরা অনেক আগেই সেখানে পৌঁছে গেছিলাম, তাই লঞ্চের ভেতরে বসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। কারণ লঞ্চ ছাড়ার ক্ষেত্রে এই দুটি নিয়ম কিন্তু ফলো করা হয়। একটা হলো পুরো 100 জন যাত্রী পূরণ হলে, আরেকটা নির্ধারিত সময় মানে দুপুর 1টা পৌঁছালে এই দুটির যে কোনো একটি হলেই তবেই লঞ্চ ছাড়বে। ওই সময় যাত্রী সংখ্যা পূর্ণ হচ্ছিল না। আমরা কয়েকজন যাত্রী মিলে বাকি টাকাটা দিয়ে লঞ্চ আগেই ছাড়ার অনুরোধ করেছিলাম, কিন্তু নিয়ম অনুযায়ী সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত 1:45টার সময় আমাদের লঞ্চটা ছাড়া হয়েছিল। গঙ্গাসাগরে যাওয়ার জন্য আমাদের লঞ্চের ভাড়া পড়েছিল 40 টাকা। লঞ্চটা যখন নদীর মাঝামাঝি চলে এসেছিল তখন জানলা দিয়ে তাকালে কিছু সংখ্যায় বক দেখা যাচ্ছিল, যারা লঞ্চের আশেপাশে উঠতে থাকে। দেখতে বেশ ভালো লাগছিল। আপনাদের কাছে যদি বিস্কিট থাকে তাহলে সেগুলো আপনারা বকগুলোকে খাওয়াতেও পারেন।
আর যদি না থাকে তাও কোনো চিন্তার বিষয় নেই, কারণ লঞ্চেই 10 টাকার বিনিময়ে পাখির খাবার পাওয়া যায়, যেগুলো আপনারা বকগুলোর দিকে ছুড়ে দিলে ওরা খায়। লঞ্চটা সবে সবে থামলো আর এখন আমরা নামার পালা। এবার চলুন এখান থেকে নেমে যাই। এখানে সাবধানে উঠতে হবে, কারণ কি এখানে সিঁড়িগুলো নট সো ফ্রেন্ডলি। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, তার সঙ্গে প্লিজ সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না, যাতে ফিউচারে আমি আপনাদের সঙ্গে আরও এরকম ভিডিও শেয়ার করতে পারি। আর যদি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে ডান দিকে এই দীঘার ব্লগটা চেক আউট করতে পারেন, যেখানে আমি লাল কাঁকড়া হাতে ধরে দেখিয়েছি।